আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শুক্রবার শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন শপথ নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জন উপদেষ্টা। পরে তারা মহান ভাষা শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পরদিন মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের স্মৃতিসৌধে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুষলধারের বৃষ্টির মধ্যেও প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর সেনানীদের প্রতি। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন ডক্টর ইউনূস। এই সময় বিহুকলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টাদের সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের পর সব উপদেষ্টারা কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শন বইতে সই করেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জন উপদেষ্টা। মহান ভাষা শহীদদের প্রতি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। পরে ১৩ জন উপদেষ্টাকে সাথে নিয়ে ৫২-এর ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে কয়েকজন উপদেষ্টা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আর করণীয় নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক এক্সেলের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে, এটাই সবচেয়ে প্রধান কাজ। তো বললাম আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনৈতিক হিসেবে উদ্ধার করতে হবে আমাদের। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি। আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাই। এই সরকারের ২৫ থেকে ৮৫ যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রের সংস্কার চাইলে আপাতত মেয়াদ নিয়ে ভাবা যাবে না উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মেয়াদ এখনও ঠিক হয়নি, তবে গণতন্ত্রের কাছেই ফেরা হবে। আর সহকারী উপদেষ্টা বা অন্য কোনোভাবে শিক্ষার্থীদের সরকারি কার্যক্রমের সাথে সম্পৃক্ত রাখা হবে বলে জানিয়েছেন আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অনানুষ্ঠানিক প্রথম বৈঠক শেষে শুক্রবার এসব বলেন তারা। রোকনউদ্দিনের রিপোর্ট। শপথ গ্রহণের পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা সহ ১৩ জন উপদেষ্টা। প্রায় ৫ ঘন্টা ধরে চলে বৈঠক। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ও দেশের আদালতগুলোতে কার্যক্রম দ্রুত চালু করতে ব্যবস্থা নেবার বিষয়ে আলোচনা হয়। দ্রুত শিক্ষা কার্যক্রম চালু ও সাইবার সিকিউরিটির মতো কালো আইন বাতিল বা পরিবর্তন করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এই উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে। আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না, সেটার জন্য কোন পথে আমরা যাব, সেই পথগুলো কি, এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব এটা একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন। কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়। রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে সংস্কার করা হবে বলেও জানান রিজওয়ানা হাসান। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই।
আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি, সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার, শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা জানান, সরকারের কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে প্রথম বৈঠকে। প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। বিভিন্ন এলাকায় লুটতরাজ ও রাতে ডাকাতির যে খবর মিলছে তা থামানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান দুই উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শপথ নেবার পরদিন দপ্তর বন্টন হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জন উপদেষ্টার। প্রধান উপদেষ্টা রয়েছেন ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালেউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যথাক্রমে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ও তৌহিদ হোসেন। রোকনউদ্দিনের আরেকটি রিপোর্ট। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে প্রথমে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মোহাম্মদ ইউনূস। তারপর শপথ নেন ১৩ জন উপদেষ্টা। বৃহস্পতিবার শপথ গ্রহণ হলেও তাদের দপ্তর বন্টন করে শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ নিজের কাছে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মধ্যে আছে মন্ত্রিপরিষদ ও সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন, প্রতিরক্ষা, শিক্ষা, বাণিজ্য, সড়ক পরিবহন, বিদ্যুৎ, জ্বালানি, তথ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও। ১৩ জন উপদেষ্টার মধ্যে ২টি মন্ত্রণালয় অর্থ ও পরিকল্পনার দায়িত্ব পেয়েছেন সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বাকি ১২ জনের সবাই পেয়েছেন একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব। ডক্টর আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দ রিজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডক্টর আফম খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। বৃহস্পতিবার রাজধানীর বাইরে থাকায় ৩ জন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ফারুকি আজম ও বিধান রঞ্জন রায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। শপথ নেবার পর তাদের দপ্তর বন্টন করা হবে বলে জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা দিয়ে রুল জারি করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শপথ পড়ানোর বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতির কাছে মতামত চাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে মত দেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ৭ বিচারপতি। সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় ১০৬ অনুচ্ছেদ প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত দেন। বলা হয় যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুক্রবার দলটির ৩ সদস্যের প্রতিনিধির সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। আর সবাই মিলে নতুন বাংলাদেশ গঠনে কাজ করতে চায় বিএনপি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বিএনপি মহাসচিবের পাশাপাশি বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে
বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার প্রতি তার সংস্থার পূর্ণ সমর্থন রয়েছে। আগামী নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ কী ধরনের ভূমিকা রাখতে পারে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। We are meeting because, as you all know, last night a new transition government was announced under the leadership of Dr. Yunus, and the United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path for looking at a new investigation for what happened, path to reconciliation, and advancing on our development priorities in the country, and of course supporting until the new transition government can announce elections in the coming months. বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবাই মিলে কিভাবে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। আজকের বাংলাদেশের এই বড় ধরনের যে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে যে আবার আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল, বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল। বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে। জাতিসংঘ সহ উন্নয়ন সহযোগীদের নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ থানায় পুলিশের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। এ পর্যন্ত ৭০টি মেট্রোপলিটন ও ২৯১টি রেঞ্জের থানা কার্যক্রম চালু হয়েছে। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি মোহাম্মদপুরে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, থানার কার্যক্রম শুরু হয়েছে, মধ্যরাতে আপনি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আপনি যেটি বলেছিলেন যে মোহাম্মদপুর থানার কার্যক্রম কিন্তু এখনও শুরু হয়নি, সেখানে সেনাবাহিনী পাহারারত আছেন। আর ৩৬১ এখন পর্যন্ত যেটি জেনেছি যে ৩৬১ থানার কার্যক্রম শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি মডেল থানার ঠিক সামনে। এখানে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। এখানে ডিউটিরত অফিসারের সাথে কথা বলেছি, তিনি বলেছে যে এখানের পরিবেশ শান্ত রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে কিন্তু ডাকাত নিয়ে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছিল এবং জানা গেছে যে বেশ কয়েকটি জায়গায় ডাকাতিও হয়েছে। কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী যেটি বলছে যে এগুলো নিয়ে খুব বেশি উদ্বেগ সৃষ্টি না করে যে যার পক্ষ থেকে দাঁড়িয়ে এবং সেনাবাহিনীর হটলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে যাতে তথ্য দেওয়া হয়। এবং ইতিমধ্যে গত বেশ কয়েকদিনই কিন্তু কয়েকজন ডাকাত ধরাও পড়েছে। এবং আজকে কিন্তু গত বেশ কয়েকদিন যেটি দেখেছি যে বিভিন্ন রাস্তায় উদ্বেগ সৃষ্টি হওয়ার কথা, আজকে কিন্তু পরিবেশ শান্ত রয়েছে এবং সেনাবাহিনী সব জায়গায় টহলরত আছেন। তার সাথে সাথে স্থানীয় যে লোকজন, তার সাথে শিক্ষার্থীদেরকেও দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা বাইক এবং অটো এবং আর নানা জিনিসপত্র দিয়ে তারা শোডাউন দিচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে এই ডাকাত কেন, যে দুষ্কৃতিকারী যারাই রয়েছেন তাদের বিরুদ্ধেই কিন্তু শিক্ষার্থীরা সোচ্চার হবেন। তার সাথে সাথে ঘুরে যেটি দেখেছি পুরো রাজধানী আজকে ঢাকার চিত্র গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু বেশ শান্তই রয়েছে। আরেকটি বিষয় দেখছি যে এই গভীর রাতেও কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায়, যেহেতু ট্রাফিক পুলিশ নেই, ট্রাফিক পুলিশের কাজে তারা এখনও রাস্তায় অবস্থান করছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা রাস্তায় চিত্র অঙ্কন করছেন, দেয়ালে তারা চিত্র অঙ্কন করছেন। এবং স্থানীয় লোকজনদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা তাদের কাছ থেকে আতঙ্ক কিছুটা এখন পর্যন্ত কমেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পুলিশ, এখানে পুলিশের সাথে কথা বলে যেটি জানলাম এবং সেনাবাহিনীর সাথে, যে তারা যেটি বলছে যে খুব বেশি আতঙ্কিত না হয়ে যে যার দিক থেকে সোচ্চার হয়। এবং সার্বিক পরিস্থিতি যেটি আপনাকে জানাই যে গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু পরিবেশ বেশ শান্তই রয়েছে। এতক্ষণ জানছিলাম থানার কার্যক্রম সম্পর্কে।
শুক্রবার ছুটির দিনেও ট্রাফিক আর রাজধানীর পরিচ্ছন্নতার দায়িত্বে ছিল শিক্ষার্থীরা। সড়কে যেমন আপৎকালীন সময়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা, তেমনি পরিষ্কার করেছে নগর। আগামীর দেশ বিনির্মাণে নগরের দেয়াল জুড়ে শোভা পাচ্ছে বিভিন্ন গ্রাফিতি। আরও জানাচ্ছেন মেজবা হাসান। এজন্য তারুণ্যের রক্তে রাঙা রঙিন বাংলাদেশ। নগরের সড়কে সড়কে নতুনের মাখামাখি। স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর এই সংকটের সময় নগরীর ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে পরিচ্ছন্নতার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতের ইশারায় চলছে থামছে গাড়ি। দেশের সেবা দেওয়ার জন্য এই সুযোগটা কিন্তু আমার জীবনে বারবার আসবে না। এজন্য আমি অনেক লাকি যে দেশের জন্য কাজ করতে পেরেছি। দেশের জন্য স্বেচ্ছায় নগরের পরিচ্ছন্নতা সহ সেবামূলক কাজ করতে পেরে যেমন খুশি শিক্ষার্থীরা, তেমনি সুন্দর নগর পাওয়ার প্রত্যাশায় খুশি নগরবাসীও। বাংলাদেশের সবাই, স্টুডেন্টরা থেকে শুরু করে ছাত্র জনতা এবং ফ্যামিলি এলিট শ্রেণী পর্যন্ত যারা ঝাড়ু নিয়ে বেলচা নিয়ে রাস্তায় নামছে পরিচ্ছন্ন করার জন্য, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য। এই মুহূর্তে যে আমরা নতুন একটা সকাল শুরু করতে চাই, নতুন একটা দেশকে নতুনভাবে গড়তে চাই, সেক্ষেত্রে নতুন দেশকে গড়ার জন্য আমরা রং তুলির মাধ্যমে দেশকে রাঙিয়ে তুলতে চাই। আসলে সবাই মিলে একসাথে আমাদের নতুন দেশ সুন্দরভাবে সাজাচ্ছি, এটা একটা অন্যরকম একটা মজা। মূলত আমরা এটা আর কি কাজ করছি যেন ছোটরাও আমাদের থেকে কিছু শিখে। দিনভর এই ট্রাফিকের দায়িত্ব থাকা শিক্ষার্থীদের পানি, খেজুর সহ বিভিন্ন খাবার বিতরণ করছেন ব্যক্তি ও সংগঠনগুলো। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এনটিভি পরিবারও। শিক্ষার্থীদের প্রত্যাশা, আগামীর নতুন বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এবার বাজার পর্যবেক্ষণে নেমেছেন শিক্ষার্থী ও জনতা। সবার সহযোগিতা পেলে চাঁদাবাজি ও সিন্ডিকেট মুক্ত করে দ্রব্যমূল্য মানুষের নাগালে আনা সম্ভব হবে বলে জানায় ছাত্র জনতা। তবে শুক্রবার বাজারে সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক হলেও নতুন করে আরেক দফা দাম বেড়েছে চালের। হাসানুল শাওনের রিপোর্ট। ঢাকার কারওয়ান বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে নামে শিক্ষার্থী ও জনতার বেশ কয়েকটি দল। এ সময় তারা নিত্যপণ্যের বাড়তি দামের কারণ অনুসন্ধানের চেষ্টা করেন। পণ্যের কেনা দামের পাকা রসিদ দেখাতে না পারায় বাকবিতণ্ডায় জড়ান অনেক খুচরা বিক্রেতার সাথে। এ সময় শিক্ষার্থীরা বলেন, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি বাজারকে সিন্ডিকেট মুক্ত করাটা এখন অগ্রাধিকার তাদের। খুচরার দোকানে খুচরা যে বিক্রিগুলো করতেছে সেগুলো অনেক বেশি একটা ডিসটেন্স কাজ করতেছে, এগুলো আমরা মেইনটেইন করে ফেলবো। দোকানদারগুলো যেন অতিরিক্ত দাম না নিতে পারে, এজন্য আমাদের আর কি ক্ষুদ্র চেষ্টা। যে জায়গায় দামের কোনো হেরফের আছে বা যারা এটা নিয়ে এখনো সিন্ডিকেট করতেছে তাদের দোকান বন্ধ করার আমরা চেষ্টায় আছি। ছাত্র জনতার এই বাজার পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে সাধারণ ভোক্তারা বলেন, সর্বপ্রথমেই দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। তারা যদি এই সিন্ডিকেট বিরোধী বা সিন্ডিকেটটা ভাঙতে পারে তাহলে দ্রব্যমূল্য অবশ্যই সহনীয় অবস্থা থাকবে। দলীয় লোকরাই তো সিন্ডিকেট করে, যেহেতু এটা নির্দলীয় সরকার সেই হিসেবে সিন্ডিকেট ভাঙতে পারবে বলে আমরা আশা করি। অন্যদিকে বাজারে আরেক দফা বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। প্রত্যেক মোটা চালের দামে কেজি প্রতি 3 থেকে 4 টাকা বাড়ছে। ক্যারিং চার্জ বেশি, আর কিছু এলাকারা আছে এরা বস্তা প্রতি 50 টাকা বাড়াই দিছে, 100 টাকা বাড়াই দিছে, এই জন্য চালের দামটা বেশি। তবে কমতির দিকে সব ধরনের মুরগির দাম। ব্রয়লারের কেজি এখন 170 টাকা, আর সোনালির কেজি বিক্রি হচ্ছে 270 টাকায়। পাইকারি মুরগি মুরগি এখন মোটামুটি সব জায়গা থেকে আসতেছে, মুরগি অ্যাভেলেবেল মুরগি আছে, দামও একটু অনেক কমছে মোটামুটি। এছাড়া বাজারে সব ধরনের সবজির দামও কমতির দিকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। নতুন সরকারের কাছে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি একটি দুর্নীতি ও শোষণমুক্ত দেশ চায় সাধারণ মানুষ। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সার্বিকভাবে দেশের অর্থনীতিকে পুনর্গঠনের দাবি জানান তারা। এছাড়া ছাত্র সংসদ চালু করে দলীয় লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি সাধারণ শিক্ষার্থীদের। মইদুল ইসলামের রিপোর্ট। আমি আইন অনুযায়ী
অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শুক্রবার উপদেষ্টাদের মধ্যে বন্টন করা হয় মন্ত্রণালয়। নতুন এই সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরানোর পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। দ্রব্যমূল্যের উদ্যোগে নাবিশ্বাস হয়ে গেছে আমাদের, এই নাবিশ্বাস থেকে আমরা যেন মুক্তি পাই। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোকে পুনর্গঠন করতে হবে। ব্যাংকিং খাতগুলো, শেয়ার মার্কেট থেকে শুরু করে ব্যাংকিং খাত, আমরা জানি যে এখানে অনেক দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিবাজ যারা আছেন তাদেরকেও সঠিকভাবে বিচারের আওতায় নিয়ে আসা। আশা করি বর্তমান সরকার খুব দেশ ভালো চালাইব, ছাত্রদেরকে নিয়ে চালাক, এটা আমি চাই। আমার আর কোনো চাপ নেই, যাতে অন্য কোনো চোরের দল, রাজাগারের দল, রাহাজারির দল, ওই জুলুমকারী দল এই দেশে যার কোনদিন না আসতে পারে। রুট লেভেলটাকে উপরে ফেলতে হবে, ভবিষ্যতে যেন এই ফ্যাসিস্ট সরকারের আর মনে করেন যে দেশের কোনো ধরনের স্থান যাতে না হয়। পুলিশ যেন আমরা নতুন রূপে পুলিশকে দেখতে পারি, আগের মতো যেন না হয়। এখন নতুন সরকারকে সবার সহযোগিতা করা উচিত। সহযোগিতা করলে আমরা দেশটা সোনার বাংলা চাইছি, সোনার বাংলাই হবে। চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে বর্তমান সরকার যথাযথ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা সাধারণ মানুষদের। সেই সাথে দুর্নীতিমুক্ত দেশ গঠনের দাবিও তাদের। চাঁদাবাজি যেন না চলে এই দেশে আমি চাই, এবং সুস্থ সমাজ, সুস্থ একটা পরিবেশ আমরা যে সরকারই আসুক তাদের কাছে এটাই আমাদের প্রত্যাশা। পুরো দেশটাকেই সংস্কার প্রয়োজন আমাদের। পাশাপাশি হচ্ছে স্টুডেন্ট হিসেবে আমরা চাবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে সংস্করণ করা হয় এবং নিরাপত্তা প্রদানটা করা হয় আর কি। নতুন প্রক্রিয়া টিম এসে আমাদের যে ছাত্র সংসদের যে নির্বাচন সেটা বাস্তবায়ন করা খুবই জরুরি আমি মনে করি। হাসপাতালে চিকিৎসা করাতে গেলে, কোথাও ব্যাংকে টাকা জমাতে গেলে লাইনে দাঁড়াও, একজন ভিআইপি হলে সাইডে তার স্পেশাল পাবে, আর একজন গরিব মানুষের জন্য যে আলাদা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সে বিদ্যুৎ বিল দেবে, এই বিষয়টার আমরা অবসান চাই। আমাদের দেশে যারা মেধাবী ছিলেন, দেশের বাইরে আছেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করতেছেন, আমি সরকারকে আহ্বান করতেছিলাম তাদেরকে যেন দেশে আনা হয় এবং তারা যেন আমাদের দেশে উন্নয়নে ভূমিকা রাখে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মাধ্যমে দেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়ার কাজে নতুন সরকার সফল হবে, এটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। কোটা আন্দোলনে আহতদের তালিকা হচ্ছে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম বলেছেন, যাদের কারণে নতুন বাংলাদেশ হয়েছে তাদের ক্ষতিপূরণের পরেই রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবে নতুন সরকার। তালিকা প্রণয়নে কারো কাছে তথ্য থাকলে তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জানানোর অনুরোধ করেন তারা। আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আহতদের প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা করা হবে এবং পরবর্তীতে তাদের চাকরির ব্যবস্থাও করবে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। পরে তারা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আমাদের গণ অভ্যুত্থানে এই স্বৈরাচার ফেসিবাদী সরকারকে পতন করতে গিয়ে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, বিশেষ করে যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে। এবং যারা আহত হয়েছে, আমরা আজকে হসপিটালে যখন গিয়েছি দেখেছি আমাদের একটা হসপিটালে করুণ একটি চিত্র। আমরা স্পষ্ট করে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের যে ভাইরা যাদের আমরা এতদিন যতটুকু খোঁজ নেওয়া প্রয়োজন ছিল আমরা নিতে পারিনি, আজ থেকে সে ভাইদের দায়িত্ব আমরা নিচ্ছি। সে ভাইদের দায়িত্ব এই রাষ্ট্র নিবে, কারণ আজকে তাদের এই অবস্থা শুধুমাত্র এই রাষ্ট্র বিনির্মাণের এই যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুক্রবার কোটা আন্দোলনে শহীদদের স্মরণ করল উত্তরাবাসী। এ সময় উপস্থিত ছিলেন আন্দোলনে নিহতদের স্বজনেরা। পরে উপস্থিত ছাত্র জনতা শপথ নেন রাষ্ট্র সংস্কারের। জানান, শহীদরা থাকবে সবার স্মৃতিতে। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব খেলার মাঠে কোটা আন্দোলনের শহীদদের স্মরণে এই আয়োজন। সবার গায়ে কালো পোশাক, তবে শোক ছাপিয়ে দেশ গড়ার প্রত্যয় সবার চোখে মুখে। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত শেষে নেন দেশ সংস্কারের শপথ। আমার সোনার বাংলা, আমি তোমায়। মোমবাতি প্রজ্বলন করে স্মরণ করেন শহীদদের। নিহতদের স্বজনরা স্মৃতিচারণ করেন তাদের প্রিয়জনের। বলেন, শোককে শক্তিতে পরিণত করেই এগিয়ে যাচ্ছেন তারা। লং মার্চের দিনে আমি এতটাই শক্ত হয়েছি যে সরকারের কাছে আমার সেদিন প্রশ্ন, আমি যদি সংসদে ঢোকার আর উনি যদি থাকতেন আমি প্রশ্ন করতাম, আর কত রক্ত দরকার, একটা সন্তানকে আমি নিয়ে যাচ্ছি, এইটাকে নাও, তাও তুমি দেশে শান্তি দাও। আয়োজক এবং উপস্থিত ব্যক্তিরা জানান, শহীদদের শোক বুকে নিয়েই আগামীর বাংলাদেশ গড়বেন তারা।
বলেন যারা প্রাণ দিয়েছেন তারা থাকবেন সবার হৃদয়ে। এর পিছনে আমরা যাদেরকে হারিয়েছি আমরা আসলে তাদেরকে যেন ভুলে না যাই, সেজন্য আমাদের মেনলি আয়োজনটা। আমরা চাই যেন সবকিছু অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, সত্যকে সত্য বলবো। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 2009 সালে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। শুক্রবার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে এই দাবি জানান তারা। মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বলেন, সেনাবাহিনী ও বিডিআর সদস্যদের হত্যার পাশাপাশি ক্ষমতা আঁকড়ে রাখতে পুলিশ বাহিনীকেও ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। বিডিআর সদস্যদের অভিযোগ, পিলখানা হত্যাকাণ্ড ঘটনার মামলায় মিথ্যা সাক্ষ্য না দেয়ায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা প্রাপ্য সব অধিকার ফেরত দেয়া সহ দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। শুক্রবার বিকেলে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এ সময় আহতদের খোঁজ খবর নেন তারা, পাশাপাশি তাদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে আহতদের সাধ্যমতো সহযোগিতা করা হবে বলেও জানান তারা। প্রবাসের খবর, স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনের পতনে বিজয় উৎসবের আয়োজন করে তায়েফ ডিশ মার্কের ব্যবসায়িক ফোরাম। এনটিভি জেদ্দার প্রতিনিধি মাসুদ সেলিম জানান, এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ মনির হোসেন। রনি মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল ওয়াদুদ মিয়া। শরীফুল ইসলাম মিয়ার সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য দেন আলামিন মিয়া, জালাল আহমেদ, শরীফ শিকদার সহ অনেকে। সকলকে সংঘাত ও নৈরাজ্য পরিহার করে শান্তি বজায় রেখে সম্প্রীতিময় বাংলাদেশ গড়ার আহ্বান জানান বক্তারা। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রিয়াদেও আনন্দ সভার আয়োজন করা হয়। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, পূর্বাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজীর সভাপতিত্বে ও মাজহারুল হকের পরিচালনায় দুঃশাসনের পতন উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন মহিউদ্দিন, মোস্তফা কামাল সহ প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সবাইকে দেশ ও জাতির ঐক্য এবং সংহতি রক্ষায় কাজ করার আহ্বান জানানো হয়। সভায় গণ অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। খেলার খবর, ক্রিকেট। 2টি 4 দিন ও 3টি একদিনের ম্যাচ খেলতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ এ দল। 6 আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সফরটি পিছিয়ে যায় বাংলাদেশ এ দলের। উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশ এ দলের বিপক্ষে সিরিজের নতুন সূচি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন সূচি অনুযায়ী 13ই আগস্ট মাঠে গড়াবে প্রথম 4 দিনের ম্যাচ। 2 দিন অনুশীলনের পর দ্বিতীয় ম্যাচ শুরু হবে 20 তারিখ থেকে। সাদা পোশাকের সিরিজ শেষে 26 তারিখ থেকে শুরু হবে একদিনের ম্যাচ। সবগুলো ম্যাচই হবে ইসলামাবাদে। এছাড়াও জাতীয় দলের পাশাপাশি একই সময়ে বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরকে ইতিবাচক মনে করছেন বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।